ভারতের লোকসভা নির্বাচনে স্পিকার নির্বাচন পর্যন্তই গণতন্ত্র ছিল। তার মানে স্পিকার নির্বাচিত হবার পর কণ্ঠভোটে আহ, নির্বাচিত হয়েছে স্পিকার। তারপরে মোদি অভিনন্দন জানিয়েছে, রাহুল গান্ধীও বিরোধী দলের নেতা হিসেবে অভিনন্দন জানিয়েছে এবং পাশাপাশি সেই দৃশ্য দেখা গেছে। এমনকি মোদি এবং রাহুল গান্ধী করমর্দন করেছে, যেটি সাম্প্রতিককালে দেখা যায়নি। এই ঘটনা পর্যন্ত মোটামুটি একটা বেশ গণতন্ত্র ছিল। তারপরেই কিন্তু বিজেপি আসল চেহারায় আবির্ভূত হয়েছে এবং সেখানে নেতৃত্ব দিয়েছে লোকসভার স্পিকার, নবনির্বাচিত স্পিকার। অর্থাৎ প্রথম দিনই বিজেপি বুঝিয়ে দিচ্ছে যে তারা তাদের অবস্থান থেকে নড়বে না, সরবে না। অর্থাৎ সেই একচেটি অবস্থা, বিরোধী দলকে উপেক্ষা করা, যে অভিযোগগুলো ছিল সেই বিষয়গুলি তারা পরিচালনা করতে যেয়ে পুরো অধিবেশন জুড়ে হট্টগোল এবং শেষ পর্যন্ত মুলতবি হয়ে যায়। খবরে বলা হচ্ছে ভারতে লোকসভার স্পিকার নির্বাচনের পরেই বিজেপি বুঝিয়ে দিল সংখ্যা কমলেও সরকার ও সংসদ পরিচালনার ক্ষেত্রে তাদের চরিত্র ও মনোভাবের বিন্দুমাত্র বদল ঘটবে না। বিরোধীদের সঙ্গে সংঘাতের পথেই তারা হাঁটবে। আজ বুধবার স্পিকার পদে বিজেপি প্রার্থী ওম বিড়লা কণ্ঠভোটে জেতেন। স্পিকার নির্বাচনের পর লোকসভার কক্ষে শিষ্টাচারের যে ছবি ফুটে উঠেছিল, যেভাবে বিরোধীরা নতুন স্পিকারকে অভিনন্দন জানান, তাতে মনে হচ্ছিল শাসক দলের মনোভাবের কিছুটা বদল ঘটবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজুর সঙ্গে স্পিকারের দিকে এগিয়ে যান বিরোধী নেতা রাহুল গান্ধী। স্পিকারকে তারা বসিয়ে দেন নির্দিষ্ট আসনে। মোদীর সঙ্গে করমর্দন করেন রাহুল, যা এতকাল দেখা যায়নি। শুধু রাহুল নন, স্পিকারকে অভিনন্দন জানান বিরোধী নেতারাও। সেই সঙ্গে আশা করেন যথাযোগ্য সম্মান পাওয়ার, গণতান্ত্রিক পরম্পরা রক্ষার ও সভাকক্ষে বক্তব্য দেওয়ার অধিকারের। একই সঙ্গে স্পিকারকেও সভা পরিচালনার ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দেন তারা। কিন্তু ওই পর্যন্তই। সপ্তদশ লোকসভার মতো অষ্টাদশও যে অভিন্ন, সরকার যে সংঘাতের পথ ছাড়বে না, তা বোঝা গেল স্পিকারের আচরণে। অভিনন্দন পর্ব শেষ হওয়ার পর ওম বিড়লা 1975 সালে জারি হওয়া জরুরি অবস্থার উল্লেখ করে এক দীর্ঘ বক্তৃতা পাঠ করেন। তাতে কিভাবে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ব্যক্তি স্বাধীনতা ও মানবাধিকার হরণ করেছিলেন, দেশকে জেলখানা বানিয়ে দিয়েছিলেন, বাবা সাহেব আম্বেদকরের তৈরি সংবিধান পদে পদে লঙ্ঘন করেছিলেন, সেসব বিস্তারিত উল্লেখ করে তাকে স্বৈরাচারী আখ্যা দেন ও ওই সময়কে দেশের ইতিহাসের কালো অধ্যায় বলে বর্ণনা করেন। কংগ্রেসকে আক্রমণ করে স্পিকার বলেন সে সময় তারা জোর করে বন্ধত্ব করিয়েছিল, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা যাতে আদালতে যেতে না পারে তার ব্যবস্থা করা হয়েছিল। সংবাদপত্রের উপর জারি করা হয়েছিল যাবতীয় নিষেধাজ্ঞা। 8 মিনিটের দীর্ঘ বক্তৃতা পাঠ শেষে জরুরি অবস্থার জারির বিরুদ্ধে নিন্দা প্রস্তাব গ্রহণের পর স্পিকার সে সময় প্রাণ হারানো ব্যক্তিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে 2 মিনিট নীরবতা পালনের ডাক দেন। তারপরেই সারাদিনের জন্য মুলতবি করে দেন লোকসভা। স্পিকার বক্তৃতা পাঠ শুরুর সঙ্গে সঙ্গেই বিরোধীরা তীব্র প্রতিবাদ করতে থাকেন। শুরু হয় স্লোগান। স্পিকার ও সরকারের মনোভাবের কড়া নিন্দা করে কংগ্রেস সহ বিরোধী সদস্যরা বলতে থাকে, 50 বছর আগের ঘটনা টেনে এই সরকার তাদের অঘোষিত জরুরি অবস্থা চাপা দিতে চাইছে। অর্থাৎ অঘোষিতভাবে যে পরিস্থিতি তারা তৈরি করেছে দেশের ভেতরে বিরোধী দল মতকে দমন করার ক্ষেত্রে, সেই কথাটি বিরোধীরা বলতে চাইছেন। জরুরি অবস্থায় নিহত ব্যক্তিদের স্মরণে নিরাপত্তা পালনে সরকারের পক্ষের সদস্যরা উঠে দাঁড়ালেও বিরোধীরা প্রতিবাদ মুখর থাকেন। 15 সেকেন্ড নিরাপত্তা পালন করেই স্পিকার ওম বিড়লা সারাদিনের মতো অধিবেশন মুলতবি ঘোষণা করেন। স্পিকারের এই বিবৃতি বুঝিয়ে দিচ্ছে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না থাকলেও মোদী সরকার তার আক্রমণাত্মক ভূমিকার বদল ঘটাবে না। সংসদ ও সরকার পরিচালনার ক্ষেত্রেও বিরোধীদের পক্ষে তেমন কিছুই ইতিবাচক পরিবর্তন আশা করা বৃথা। বিগত সপ্তদশ লোকসভায় বিরোধীদের প্রতিবাদ লোকসভা টিভিতে দেখানো হতো না, এবারও হলো না। বিরোধীদের প্রতিবাদ না দেখিয়ে ক্যামেরা শুধু ধরে রাখলো স্পিকারের দিকে। দর্শক, এই হচ্ছে ভারতের গণতন্ত্র নিয়ে যে আশা, সেই আশা যে গুড়ে বালি, যে একটা লোকসভার টিভিতে, সংসদের টিভিতে যখন কি প্রতিবাদ করছিল, সেই প্রতিবাদের দৃশ্য নেই, তখন
মানে ক্যামেরা স্পিকারের দিকে স্থির হয়ে আছে। তো আসলে ভারতেরও যে গণতন্ত্র সংকটের মধ্যে আছে, কিছু কিছু ক্ষেত্রে আমাদের তুলনায় হয়তো ভালো অবস্থায় আছে, যে সরকার বিরোধী সব পক্ষই সংসদে আছে, কিন্তু আভ্যন্তরীণ ভাবে পরিস্থিতি ভালো না, সেটা প্রথম দিন থেকেই টের পাওয়া গেল। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।